ছোটবেলার সেই পান্তা বুড়ির গল্পটা মনে আছে তো? প্রতিদিন এক চোর এসে রাতে ভিজিয়ে রাখা পান্তা খেয়ে সাফ করে দিয়ে চলে যেত। অথচ সহায় সম্বলহীন বুড়ির ওই পান্তাটুকু চুরি হয়ে গেলে সে খায় কি? আর চোরের ব্যাপারটাও একটু দেখুন, সে বেচারাও কত বড় অসহায় যে তাকে পান্তার মতো অতি সাধারণ একটি খাবার চুরি করতে হয়। সে যাই হোক, এর থেকে একটা জিনিস পরিষ্কার যে খেটে খাওয়া দিন আনা দিন খাওয়া বাঙালির প্রতিদিনের জীবনে পান্তা ভাতের গুরুত্ব যে কতটা তার নতুন করে বলার দরকার পড়ে না। কিন্তু ঠিক কবে থেকে বাঙালি জীবনে জুড়ে গেল পান্তা? সংস্কৃত থেকে আসা পানি কথার অর্থ হলো জল। দিনের বেলা রান্না করা ভাত যখন অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট ভাত জল বা পানিতে এক রাত ভিজিয়ে রাখলেই তৈরি হয়ে যায় পান্তা। বাঙালির খাদ্য সংস্কৃতিতে পান্তার ইতিহাস অতি প্রাচীন। 1000 বছর আগেও পান্তা খাওয়া হতো, তবে সেই পান্তায় কাঁচা লঙ্কা কিন্তু থাকতো না, কারণ এদেশে 1000 বছর আগে কাঁচা লঙ্কার আবির্ভাবই হয়নি। কাঁচা লঙ্কা এলো 1500 খ্রিস্টাব্দ নাগাদ পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার জাহাজে বোঝাই হয়ে। তাহলে 1000 বছর আগে পান্তা খাওয়া হতো কি দিয়ে? বিভিন্ন ধরনের ছোট মাছের চচ্চড়ি, বেগুন পোড়া দিয়েই খাওয়া হতো পান্তা। তবে সেই যে বাঙালির পাতে লঙ্কা পড়লো, সে এমনভাবে তাকে বরণ করলো যে কাঁচা লঙ্কা ছাড়া পান্তা কেউ ভাবতেই পারে না। পান্তা ভাতের জলকে বলা হতো আমানি। এই আমানি শব্দটির উৎপত্তি হয়েছে সম্ভবত অম্ল পানীয় থেকে। আগেকার দিনে সারা গরমকাল জুড়ে এই আমানি বা পান্তা ভাতের জল খেয়েই চাষিরা মাঠে যেত, আর গ্রীষ্মের তাতাপোড়া দুপুরবেলায় পেট ভরানোর জন্য পান্তা ভাতই ছিল সাধারণ প্রান্তিক খেটে খাওয়া বাঙালির একমাত্র সম্বল। মধ্যযুগের মঙ্গলকাব্যের কবি কেতকা দাস ক্ষেমানন্দের মনসা মঙ্গল কাব্যে চাঁদ সদাগরের সন্তান সম্ভবা স্ত্রী সনকা এক জায়গায় আমানি খাবার ইচ্ছা প্রকাশ করে। পান্তা আমানি পাইলে এখনই সুখেতে আহার করি। শুধু তাই নয়, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা তার 12 মাসা গাইতে গাইতে সুন্দরী রমণীর ছদ্মবেশ ধারণ করা দেবীকে জানায় তার দুঃখের কথা। দুঃখ করো অবধান, দুঃখ করো অবধান, আমানি খাবার গর্ত দেখো বিদ্যমান। সে জানায় প্রচণ্ড চৈত্রের রোদে যখন তার পাথর বাটিটা পর্যন্ত তাকে বাধা দিতে হয়, তখন সে মাটিতে গর্ত করেই আমানি খেতে বাধ্য হয়। শুধু কি তাই, চণ্ডীমঙ্গলের কেন্দ্রীয় চরিত্র কালকেতু এক শ্বাসে 3 হাঁড়ি আমানি উজাড় করে দেওয়ার ক্ষমতা রাখত। বাঙালির যে কোনো আলোচনায় ঘুরে ফিরে রবি ঠাকুরের নাম চলেই আসে। রবীন্দ্রনাথও ছিলেন পান্তা অনুরাগী। রবীন্দ্রনাথ যখন স্কুল থেকে বাড়ি ফিরতেন, তখন তাঁর জন্য তৈরি থাকতো নতুন বৌঠান কাদম্বরী দেবীর হাতে মাখা চিংড়ি মাছের চচ্চড়ি সহযোগে পান্তা ভাত, আর তার সঙ্গে যদি একটু কাঁচা লঙ্কা থাকতো, সেদিন আর কথাই থাকতো না। বাংলায় অতি সাধারণ সাদামাটা পান্তা নিয়ে আরও একটা রোমহর্ষক গল্প আছে। সময়টা 1756 এপ্রিল মাস। সিরাজদৌল্লা তখন মুর্শিদাবাদের সিংহাসনে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাড়তে থাকা প্রতিপত্তি দেখে বন্দি করালেন হেস্টিংসকে। বেশ কিছুদিন পর সেখান থেকে পালিয়ে পূর্ব পরিচিত বাঙালি ব্যবসায়ী কৃষ্ণকান্ত নন্দীর বাড়িতে আশ্রয় নিলেন হেস্টিংস। কিন্তু ঘরে তখন হেস্টিংস সাহেবকে খেতে দেবার মতো কিছুই ছিল না। কি আর করেন কৃষ্ণকান্ত? ঘরে থাকা জলঢালা পান্তা ভাতই খেতে দিলেন তাকে। সঙ্গে ছিল ভাজা চিংড়ি আর কাঁচা পেঁয়াজ। বাংলার ভয়ঙ্কর গরমে ক্লান্ত, অবসন্ন ও ক্ষুধার্ত হেস্টিংস চেটে পুটে তৃপ্তি সহকারে সেই পান্তা খেয়েই প্রাণ রক্ষা করেন নিজের। তবে পান্তা যে শুধু বাংলাতেই খাওয়া হয় এমনটা কিন্তু নয়। যেখানে যেখানে ভাত প্রধান খাদ্য, সেখানকার মানুষই পান্তা খায়। তবে তা মোটেও বাংলার মতো নয়, তার বিভিন্ন রকম ফের আছে। বাংলায় যাকে পান্তা বলে, আসামে তাই পৈতা ভাত, তামিলনাড়ুতে পাজায়া সুরু, কেরালায় পাঝাম কাঞ্জি, উড়িষ্যায় পাখালা ভাত, তাছাড়া ঝাড়খণ্ডে পানি ভাত, আর অন্ধ্রপ্রদেশে সাল্লা আনাম কিছুটা পান্তারি মতো। আবার থাইল্যান্ডে খাও তম, জাপানে ওকায়ু, ভিয়েতনামে চাও নামের খাবারগুলি পান্তা ভাতের মতো হুবহু না হলেও কাছাকাছি বলা যায়। সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচুর ধান উৎপাদন হওয়ার কারণে
পান্তা এই সমস্ত অঞ্চলের মানুষের খাদ্য তালিকায় একটা বড় জায়গা দখল করে রেখেছে অতি প্রাচীনকাল থেকেই। সুখে দুঃখে সাধারণ থেকে অতি সাধারণের পেট ভরিয়ে এসেছে পান্তা। তাই আজ এই সোশ্যাল মিডিয়ার যুগেও পান্তার গুরুত্ব বাঙালি জীবন থেকে মুছে যায়নি।